দেখো যে কোর্সটা আমি তোমাদেরকে করাবো MAT 201 কোর্সের টাইটেল, শেয়ার স্ক্রিন দেখা যায়? জি ম্যাম দেখা যায়। স্ট্যাটিস্টিক্স and complex variable. কমপ্লেক্স ভেরিয়েবলস দুটো পার্ট আছে এই কোর্সে। দেখো স্ট্যাটিস্টিক্স পোর্শন আছে এবং কমপ্লেক্স ভেরিয়েবল এই পোর্শন আছে। দুটো আলাদা জিনিস, স্ট্যাটিস্টিক্সের সাথে কমপ্লেক্সের কোনো রিলেশন নাই, আলাদা টার্ম। সো এই যে স্ট্যাটিস্টিক্স যে পোর্শনটা আছে আমাদের, স্ট্যাটিস্টিক্স পোর্শনটা এই পোর্শনটা আমরা পড়বো মিড টার্মে। আসিফ, হ্যাঁ এই ম্যাম রে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিস। আচ্ছা ম্যাম বলছে গতকাল তোমাদের আমি এই গুগল ক্লাসরুম ক্রিয়েট করে সেই কোড অফিসিয়ালি দিয়েছি, অফিসিয়ালি সার্কুলেট হয়েছে। তোমাদের কাউকে আমি খুঁজে পাচ্ছিলাম না যে কেউ গুগল ক্লাসে অ্যাড হও নাই। তারপর হচ্ছে আমি কি করেছি, তোমার একজনকে ফোন দিয়েছি, ডিএস সেকশনের সিআর ইকবালকে ফোন দিয়েছি, ওর কাছ থেকে আমি শাহরিয়ারের নাম্বার নিয়েছি। তারপর শাহরিয়ার ফোন করে ওকে আমি গুগল ক্লাসের কোড দিয়েছি যে বাকি সবাইকে সার্কুলেট করে ওরা যেন জয়েন করে গুগল ক্লাসে। আমি গতকালই হচ্ছে জুমের লিঙ্ক দিয়ে দিয়েছি। এখন তোমাদেরই ম্যাম এখন লিংক পেয়েছি, কিন্তু ম্যাম আপনি যে ইয়েটা দিছিলেন কি প্রথমে গুগল কোড আউটলাইন, এটা কোডটা ম্যাম ভুল তো ছিল স্যার, এই জন্য। 1001 এর ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস কোড আউটলাইনটা ম্যাম মিস্টেক। আচ্ছা, ওটা আমি দেখছি। ঠিক আছে। তারপরে তোমার এখন একজন ফোন করে বলতেছে, ম্যাডাম আপনার তো হচ্ছে 1:30 বাজে আমাদের সাথে ক্লাস, আপনি তো জুমের লিঙ্ক টিঙ্ক কিছু আমাদের দেন নাই। আগে আরেকটা ম্যাম গুগল ক্লাসরুম ছিল তো ওই জন্য। আমাদের যে থেকে যে ক্লাসরুম কোডটা দিয়েছে ওইটা মানে যেটা দিয়েছে ওইটাও আপনার মানে আপনার একটা গুগল ক্লাসরুমের একটা ইয়া ছিল, কিন্তু ওইটা মানে ওইটা আপনার আপনি যেটা দিয়েছেন ওটা আলাদা, আর যেটা আমাদের ভার্সিটি থেকে দিয়েছে ওটা আলাদা। এই জন্য সবাই আগে ভার্সিটি থেকে যেটা দিয়েছে ওইটা জয়েন করছে, পরে মানে আপনি আমাকে যেটা দিয়েছেন ওটা আলাদা ছিল। হ্যাঁ ম্যাম, এই কেসটাই হয়েছে আমাদের। ভার্সিটির যেটা আমাদের দিছে ওখানে আমি দেখলাম 29 জন আমাদের অলরেডি জয়েন করছে। আচ্ছা, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, যেটা আমি পরে দিয়েছি, যেটা আমি কালকে দিয়েছি শাহরিয়ারকে, সেটাতেই তো তোমরা এখন জয়েন করেছো তাই না? এখন জয়েন করছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি এটা দেখে নেব। দেখো, সো স্ট্যাটিস্টিক্স এন্ড কমপ্লেক্স ভেরিয়েবলের মধ্যে স্ট্যাটিস্টিক পোর্শনটা, স্ট্যাটিস্টিক্সের সাথে যেহেতু আমাদের নাম আছে স্ট্যাটিস্টিক্স, কিন্তু এর সাথে আমাদের প্রবাবিলিটিটা ইনক্লুড আছে। সো এই স্ট্যাটিস্টিক্সের সাথে আমরা প্রবাবিলিটিও পড়বো। সো এর কিছু পোর্শন আমাদের মিডে থাকবে, আবার কিছু পোর্শন আমাদের ফাইনালেও থাকবে, প্রবাবিলিটি পোর্শনটা ফাইনালেও থাকবে। এখন দেখো, নেক্সট যে জিনিসটা বলবো, এই গেল আমাদের কোর্স। কি কোর্স, কোর্সের কোড গিয়েছে, টাইটেল গিয়েছে। এখন দেখো যে আমি কোন সেমিস্টারে কোন অংশে কি পড়াবো সেটাও বললাম। এখন দেখো ম্যাডামের পরিচিতিটা দিই।
আমি হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং মেইল আইডিও তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা প্রয়োজনে ইউজ করতে পারবা। আর পরিচয় যেহেতু জানতে চাচ্ছিলা, আমি লিখেও দিয়েছি, ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে আমি এই যে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করেছি, যারা চিনো না তাদের উদ্দেশ্যে। এখন দেখো আমি তোমাদের সাথে একটু শেয়ার করব যেটা, সেটা হচ্ছে কোর্স আউটলাইনটা। শুনতে পাচ্ছ আমার কথা? স্পষ্ট শোনা যায়? জি ম্যাম। জি ম্যাম। দেখো কোর্স আউটলাইনটা, কোর্স আউটলাইনের মধ্যে আমাদের এই কোর্সের টাইমটাও দেওয়া আছে। দেখো আমাদের ক্লাস টাইম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, মানডে এবং ওয়েডনেসডে 1:30 থেকে 3টা, 1:30 থেকে 3টার স্লটে আমাদের ক্লাস হবে। কাউন্সিলিং টাইম দেওয়া আছে, যেহেতু এখন অনলাইন সেমিস্টার, এই টাইম ছাড়াও মেসেঞ্জার গ্রুপে আমাকে নক দিতে পারবা, নক দিলে মেসেঞ্জার গ্রুপে আমি তোমাদের অ্যান্সার দিব। কিছু বুকের রেফারেন্স আছে, দেখো ওয়ালপল অ্যান্ড মায়ার্স এর বইটা আমার কাছে আছে, এই বইটা আমি গুগল ক্লাসরুমে তোমাদের দিয়ে দিব, সফট কপি আছে। আর আদারওয়াইজ হচ্ছে তোমাদের আমার যেটা এই এখানে আছে ওয়ালপলের বুক, তারপরে হচ্ছে কাপুরের বুক, নুরুল ইসলামের বুক, এই বুকগুলো মিলিয়ে আমি নিজের যে আমার হ্যান্ড নোট, লেকচার নোট, ওটা পিডিএফ আকারে তোমরা গুগল ক্লাসরুমে পাবা। প্রতিদিন যেটা আমি পড়াবো সেটা তো থাকবে, তার পাশাপাশি এটাও পিডিএফ আকারে পাবা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে স্ট্যাটিস্টিক্স এবং কমপ্লেক্স ভেরিয়েবল সিলেবাসটা আমি তোমাদের এই কোর্স ডেসক্রিপশন, অনেকেই বলো যে ম্যাডাম সিলেবাসটা আমরা জানি না, কোর্সের শুরুতেই জানা দরকার যে আমরা এটার মধ্যে কি পড়বো। এই কোর্স ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের সিলেবাস। এই সিলেবাসের মধ্যে দেখো স্ট্যাটিস্টিক্স আছে, প্রথমে আছে যে টাইপস অফ ডেটা, ইউজ, লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স, রিপ্রেজেন্টেশন অফ ডেটা, এগুলো বিভিন্ন ধরনের গ্রাফ শিখবো। তারপরে আমরা মেজার অফ লোকেশন, মেজার অফ ডিসপারশন, এগুলো চ্যাপ্টারের নাম। এবং এখানে দেখো আরেকটা মোমেন্ট স্কিউনেস কার্টোসিস, এই চ্যাপ্টার পড়বো, কোরিলেশন রিগ্রেশন অ্যানালাইসিস। দেন আমাদের এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি। এই যে এখান থেকে হচ্ছে প্রবাবিলিটি শুরু, এই যে এক্সপেরিমেন্ট থেকে যতটুকু দেখবা এটুকু হচ্ছে প্রবাবিলিটি, সম্ভাব্যতা, বাংলায় বললে সম্ভাব্যতা, এটুকু হচ্ছে প্রবাবিলিটি সিলেবাস। আর এর আগ পর্যন্ত হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি। আর তার সাথে আছে আমাদের এই যে কমপ্লেক্স ভেরিয়েবল। সিলেবাসটা ক্লিয়ার সবাই? জি ম্যাম। হ্যাঁ, যে আমাদের সিলেবাসে, তারপর আমি একটু পর লিখে দিব যে কি কি টপিক আমি পড়াবো, কোন দিন কি পড়াবো, একটু লিখে দিব। এইটা গেল। দেন দেখো তারপরে কোর্স আউটকাম, আমরা জানি কোশ্চেনের মধ্যে আমাদের সবসময় কোর্স আউটকাম দেয়া থাকে, CO1, CO2, CO3। আমরা যেহেতু তোমরা 191 ব্যাচ ভালোভাবে জানো যে CO1 হচ্ছে আমরা নর্মাল যে বেসিক জিনিসগুলো শিখি, সে বেসিক টাইপের যে কোশ্চেনগুলো আমি দিব সেগুলো CO1 এ পড়বে। তারপরে যে প্রবলেম অ্যানালাইসিস টাইপের যে কোশ্চেনগুলো দিব, বিভিন্ন মেথড দিয়ে বা সলভিং টেকনিক যেগুলো দিব, সেগুলো CO2 তে যাবে। আর CO3 তে যাবে অ্যাপ্লিকেশন টাইপ, যেগুলো থেকে তুমি কোনো কিছু অ্যানালাইসিস করতে পারবা, কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবা কোনো স্ট্যাটিস্টিক্যাল মেথড দিয়ে, সেই ধরনের অঙ্কগুলো থাকবে CO3 তে। সো এগুলো হচ্ছে আমাদের কোর্স আউটকাম। আচ্ছা, নেক্সটে আমাদের বাকি যেটা আছে, কি কোন ক্লাসে কি পড়াবো সেই হিসেবে হচ্ছে এখানে ওয়ালপলের বুকটা দেওয়া আছে, টেক্সট 1। দেখো যেহেতু সবগুলো বইয়ের পিডিএফ ভার্সন পাওয়া যায় না, হার্ড কপি আছে, যেমন এখানে দেখো ওয়ালপলের বইটার পিডিএফ আছে। আর বাকি যে বইটা আছে এখানে টেক্সট বুক 2-তে লার্সন এবং ফারবারের বইটা, এটার সফট কপি আমার কাছে নাই, এগুলো হার্ড কপির বই। এবং আমাদের গ্রিনের লাইব্রেরিতে আছে জেমস ওয়াট ব্রাউন, এই বইগুলো আছে, চার্চিলের বই, যেগুলো ওগুলো লাইব্রেরিতে পাবা, কিন্তু সফট কপি আছে ওয়ালপলের বুকের। সো এখানে এই যে টেক্সট বুক 1 বলতে এগুলোকে বোঝায়, সেই হিসেবে এখানে একটা প্ল্যান দেওয়া আছে। কিন্তু এগুলো একদম 100% আমি প্রতি ক্লাসে 100%ই এখানে যতটুকু আছে ততটুকু পড়াতে পারবো তা কিন্তু না, বাট এটা একটা দেওয়া আছে যে আমরা কতটুকু কোন ক্লাসে পড়তে পারবো, অ্যাপ্রক্সিমেট আইডিয়া। আর তোমরা যেহেতু ক্লাস টেস্ট দিচ্ছ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, তোমরা সিনিয়র ব্যাচ, এগুলো নিয়ে বলার কিছু নাই, অলরেডি তোমরা জানো।
এই তো এখন সিটি নিয়ে যে কথাটা আমি বলবো যে গত সেমিস্টারেও তোমরা সিটি দিয়েছো, কয়টা সিটি দিয়েছো গত সেমিস্টারে? 3টা ম্যাম। কিভাবে দিয়েছো? গুগল ম্যাম ফার্স্ট এটা ক্লাস। গুগল ফর্মে দিয়েছি, তারপরে হচ্ছে ম্যাম অ্যাসাইনমেন্ট প্লাস ভাইবা একটা ছিল, আরেকটা ছিল শুধু ভাইবা। হুম। তো এভাবেই হবে। গুগল ফর্মে আর একটা ছিল অ্যাসাইনমেন্ট আর একটা ছিল ভাইবা। অ্যাসাইনমেন্ট প্লাস ভাইবা। ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট প্লাস ভাইবা নেয়নি, অ্যাসাইনমেন্ট নিয়েছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি নিব অ্যাসাইনমেন্টের মধ্যে 10 মার্কের থাকবে অ্যাসাইনমেন্ট আর 5 মার্কের থাকবে ভাইবা। ম্যাম ত্রিপলিতে আমাদের এভাবে নিয়েছিল, অ্যাসাইনমেন্ট প্লাস ভাইবা। আর দ্বিতীয় যেটা হবে, দ্বিতীয়টা পুরোটাই হচ্ছে ভাইবা। আর তৃতীয় যেটা নিব সেটা হচ্ছে গুগল ফর্মে নিব। গুগল ফর্মে নিব। এখন দেখো অ্যাসাইনমেন্ট দুটো সিটি 1 এবং সিটি 2 এই দুটো আমি নিব মিডের আগে, আর গুগল ফর্মের পরীক্ষাটা নিব মিড টার্মের পরে। আর যেটা পরে তোমাদের আছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের জন্য স্লাইড বানাতে হবে, ইন্ডিভিজুয়াল স্লাইড আমি সময় দিব, সবাই ইন্ডিভিজুয়ালি স্লাইড বানিয়ে তার উপর আমাদের প্রেজেন্টেশন দিতে হবে। ঠিক আছে ম্যাডাম, যেমন এখন আমি লিখছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরাও হচ্ছে পাওয়ার পয়েন্টে স্লাইড বানাবা, স্ক্রিন শেয়ার দিয়ে প্রেজেন্টেশন দিবা। বুঝতে পেরেছো আমার কথা? জি ম্যাম। যদি কেউ ভিডিওতে প্রেজেন্টেশন দিতে চাও ওয়েলকাম, আমার কোনো সমস্যা নাই। আর যদি কেউ ভিডিওতে না দিতে পারো সেটাতেও কোনো সমস্যা নাই, বাট স্ক্রিন শেয়ারে হচ্ছে আমাদের স্লাইড শেয়ার করতে হবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে ম্যাম। সো এই গেল হচ্ছে আমাদের সিটি নিয়ে কথা, প্রেজেন্টেশন নিয়ে কথা। প্রেজেন্টেশনটা যদি আমি মিডের আগে দেখি সময় বেশি পাচ্ছি তাহলে মিডের আগে নিয়ে নিব, আর তা না হলে মিডের পরে নিব। আর আরেকটা থাকে অ্যাসাইনমেন্ট, 5 মার্কের একটা অ্যাসাইনমেন্ট দিব, সেটার মার্কস থাকবে 5। আর মিড ফাইনাল তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানো। এখন আর কিছু জানার থাকলে ম্যাডামকে বলো যে ম্যাডাম আর কোনোটা নিয়ে সিলেবাস, কোর্স এগুলো আউটলাইন আমাদের সবকিছু আমি ডেসক্রাইব করে দিলাম। আর কোনো কিছু যদি কারো জানার থাকে বলতে পারো। না ম্যাম। আর আরেকটা জিনিস যেটা বললা সেটা হচ্ছে গুগল ক্লাসরুমের আউটলাইন কি, যেটা আমি বের করেছি সেই আউটলাইনটা পাও নাই তোমরা? না ম্যাম, ওটা তো 101 ছিল, ম্যাথ 101 ম্যাম। 101 কেন হবে? আর তো কথা না। আচ্ছা আমি না একটু চেক ওটা করছি। ঠিকই আছে, ওটা আছে কোন সাবজেক্টের সাথে আগের কোন না ম্যাথের না, সাথে হ্যাঁ এটা রাইট, এক্স্যাক্টলি 101 এর আউটলাইন তোমাদের কেন দিব আমি? কোনো কারণ নাই তো। উপরে এই যেটা লেখা আছে। যেটা একটু আগে যেটা আমি ডেসক্রাইব করলাম সেটাই হচ্ছে দিয়েছি। 101 লেখা ছিল এই তো। দেখো এই যে সি, এই ম্যাম, গুগল এটা ক্লাসরুমের এটার একটা স্ক্রিনশট নাও, এটা আবার শেয়ার করবা যারা সি সেকশনে, এটাই ম্যাম, কিন্তু এটা ঠিক কোড। আছে ম্যাম, আপনি একটু দেখেন না চেক করে। এখন দেখো তোমাদের এই যে আমি আউটলাইনটা জি ম্যাম, দিয়েছি, দেখছি। আউটলাইনের মধ্যে এই যে এটাই তো, ঠিকই তো আছে, ম্যাম ভিতরে একটু দেখেন। ঠিকই তো ম্যাম, এই আছে। যে দেখেন ম্যাম, 101 এটা তো 101 প্রি রিকোয়েজিট বাবা, প্রি রিকোয়েজিট। মানে এমইটি 201 কোর্সে তোমার এই যে 101 কোর্সটা কাজে লাগবে, এটা প্রি রিকোয়েজিট। কোর্সের কোড তো দেয়া আছে এমইটি 101, নেম দেয়া আছে স্ট্যাটিস্টিক্স এন্ড কমপ্লেক্স ভেরিয়েবল। না, আমাদের তাহলে দেখার ভুল আছে। ঠিক আছে, এটা তো প্রি রিকোয়েজিট, মানে 201 কোর্স করার আগে তোমাকে 101 করতে হবে, আলাদা, আদারওয়াইজ তুমি 201 করতে পারবে না। জি ম্যাম, বুঝছি। এই যে ক্লাসের টাইম সব ঠিক দেখো না, সিলেবাস দেখো না, আমি একটু আগে তো এটাই ডিসক্রাইব করলাম, স্ট্যাটিস্টিক্স, কমপ্লেক্স ভেরিয়েবল, কোর্স আউটকাম। বুঝতে পেরেছো? জি ম্যাম। এটা তো, আর দেখো আরেকটা যেটা জিনিস তোমাদের দেখাবো, এখানে দেখো আমি তোমাদের সামনে দুটো ফোল্ডার ক্রিয়েট করতেছি। একটা হচ্ছে তোমাদের অল লেকচার নোট, অল লেকচার নোটস, এটার মধ্যে সবগুলো লেকচার নোট পাবা, মানে পিডিএফ, ম্যাডাম যেগুলো পড়াবো সবগুলো আমি এখানে এডিট করে করে দিব, একটা ফোল্ডারে সবগুলো পাবা। সো এখানে খুঁজবা। অনেকে বলো যে ম্যাডাম খুঁজে পাই না, এই কারণে ম্যাডাম আমি এটা দেখাচ্ছি। তারপরে এই যে আমি এটা ক্রিয়েট করে রাখলাম, এখনো কিন্তু আমি এখানে আপডেট দেই নেই, পরে দিব। এই যে
সো যারাই ক্লাসে লেকচার নোট খুঁজবা, এই যে অল লেকচার নোট, এই জায়গায় সবগুলো লেকচার নোট পাবা। এই যে ম্যাডাম এখানে এডিট করে করে শুধু এখানে এডিট করব, জাস্ট এডিট করে এখানে ইনসার্ট করে দিব। যার ফলে সুবিধা হবে কি, একটা ফোল্ডারে তুমি সবগুলো পেয়ে যাবা। তারপরে পরেরটা আছে, আরেকটা ফোল্ডার থাকবে অল ক্লাস রেকর্ডস। অল ক্লাস রেকর্ডস, এখানে সবগুলো ক্লাসের রেকর্ডস পাবা তুমি। আমি হচ্ছে ডেট দিয়ে দিয়ে রেকর্ডগুলো এখানে দিব। যেমন আজকের ক্লাস কত, 7 তারিখ। সো আজকের এই রেকর্ডিংটা তুমি 7/10 দিয়ে পাবা। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। এই যে সো যত ক্লাসের রেকর্ড আছে সব এই ক্লাসের রেকর্ডে পাবা। অল ক্লাস রেকর্ডসে যখন ক্লিক করবা, এই যে নিচে সবগুলো এখানে দেখতে পাবা। আমি এখানে দিয়ে দিব। এটা গেল গুগল ক্লাসরুমের ব্যাপার। আর কারো কিছু জানার আছে বলো, জানার থাকলে বলো, যেহেতু প্রথম ক্লাস আমি শুনবো, বলো। ম্যাম এটা তো মনে হয় ক্লাসরুম দুইটা না ম্যাম? না না না, এটাই হ্যাঁ ম্যাম, ক্লাসরুম। আপনাকে আমি ফোন দিছিলাম আমি ম্যাম, একটা ক্লাসরুম আছে আর একটা। আগেরটা বাদ ভাই। জি ম্যাম, এটা যে নতুন এটা জানতাম না ম্যাম। ম্যাম আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে এখন। আচ্ছা তোমরা কি কেউ জিনিয়াকে চিনো? জি ম্যাম। জি ম্যাম চিনি তো। ওকে গুগল ক্লাসরুমের কোডটা দাও তো, ও ক্লাসে জয়েন করতে পারতেছে না। ওকে ম্যাম। আচ্ছা, সো আরেকজন কি যেন একটা কথা বলছিলে, একটা ফোন কল আসছিল, আমি রিসিভ করতে হোম পারিনি। ডিস্ট্রিক্ট কোথায় আপনার? এটা আমার আস্ক হোম করছিলাম। ডিস্ট্রিক্ট, জি ম্যাম। হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। ওকে। অনেককে পরিচিত দেখতে পাচ্ছি। এবার তোমাদের একটু চেনার চেষ্টা করি। হ্যাঁ জি ম্যাম, আপনার ক্লাস নেওয়ার জন্য সবার আগে আপনারটা সেকশন সিলেক্ট করছি, তারপর বাকিগুলা। হাবিব বলছে এই কথা না? হাবিব পরিচিত, সায়েম পরিচিত, তাসলিমা পরিচিত, আব্দুল আজিজ রাকিব, তুমি কি আমার ক্লাস করেছো? ম্যাম হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলছেন ম্যাম? শুনতে পাইনি। হ্যাঁ বলছি, তুমি কি এর আগে আমার ক্লাস করেছো? না ম্যাম, এর আগে আপনার ক্লাস হয়। সুস্মিতা করেছে, উম্মে লোয়ারা, ঠিক আছে ম্যাডাম? আসসালামু আলাইকুম। হ্যাঁ ম্যাডাম তোমাদের চিনতে পেরেছি। জি ম্যাম, একেবারে ফার্স্ট। আমরা ফার্স্ট 191 ব্যাচ। হ্যাঁ 191 ব্যাচ। একটু পর জিনিয়া জয়েন করবে। হ্যাঁ জিনিয়াকে কোড ম্যাম আমিও করছি ম্যাম আপনার ক্লাস ফার্স্ট সেমিস্টারে। সায়েম। জি ম্যাম। বললাম তো, আমি তোমার নাম বলেছি একটু আগে। আচ্ছা দেখো, এখন আমরা যেটা আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমি এলিমেন্টারি কিছু জিনিস পড়াই। একদম শুরু করব স্ট্যাটিস্টিক্স দিয়ে। প্রথম যেটা টপিক সেটাই ছিল স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের মধ্যে সবার আগে যে স্ট্যাটিস্টিক্স পড়ার আগে আমাদের জানতে হবে যে স্ট্যাটিস্টিক্স কি।
স্ট্যাটিস্টিক্সকে এক একভাবে এক একজন ডিফাইন করেছে। স্ট্যাটিস্টিক্স মূলত হচ্ছে তোমার ম্যাথমেটিক্সেরই একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস করার কাজ করে। স্ট্যাটিস্টিক্স কি ম্যাথমেটিক্সেরই একটা ব্রাঞ্চ, যেটাকে বলা হয় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এটার ব্রাঞ্চ যেটা কাজ করে হচ্ছে ডেটা অ্যানালাইজিং। ডেটা অ্যানালাইসিস করার জন্য স্ট্যাটিস্টিক্স আমাদের অনেক বেশি পরিমাণ কাজে লাগে। সো দেখো, একদম প্রথম দিকে হচ্ছে কিছু বেসিক জিনিস আমি তোমাদের ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিব। লেখার কিছু নাই, আমি জাস্ট একটু বলে দিব তোমাদের, তোমরা একটু পড়ে নিবা, পড়ে নিলে বুঝতে পারবা। এরপরে যখন আমি হচ্ছে যে বেসিক জিনিসগুলো আমরা শিখে ফেলবো, শিখে ফেলার পর আমরা ম্যাথ ক্যালকুলেশনে যাব। সো প্রথম দিকে দেখো, একদম এলিমেন্টারি যে জিনিস স্ট্যাটিস্টিক্স কাকে বলে। না আমি ক্লাসটা শেষ করে নাও, ক্লাস না এখনই শেষ করবো হয়তো বা। দেখো একদম সিম্পল জিনিস, আমি হচ্ছে এটা মানে লিখে বোঝানোর কিছু নাই, তা না হলে আমি লিখে দিতাম। দেখো যদি ম্যাডাম এটা একটু ডেসক্রাইব করতে যাই, দুইজন ম্যাথমেটিশিয়ানের ডেফিনেশন আছে। একজন হচ্ছে বাউলি, উনি ডিফাইন করেছে যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে নিউমেরিক্যাল স্টেটমেন্ট, যে কোনো ডেটা নিউমেরিক্যাল স্টেটমেন্ট। নিউমেরিক্যাল স্টেটমেন্ট বলতে কি বোঝায়, যেমন আমার ক্লাসে এখন জয়েন করেছো 35 জন স্টুডেন্ট, আমি সহ 35 জন। সো আমি যদি বলি এই 34 জন ছাত্রের বয়স, সো এজ হচ্ছে আমার এখানে একটা ফ্যাক্ট। এজ হচ্ছে এখানে কি বলো, একটা ফ্যাক্ট। সো আমি যদি বলি যে আমার এখানে 35 জন ছাত্রের গড় বয়স হচ্ছে মনে করো 22 বছর, তার মানে এই 22 হচ্ছে নিউমেরিক্যাল স্টেটমেন্ট। 22 কি বলো, নিউমেরিক্যাল স্টেটমেন্ট। এ কারণে স্ট্যাটিস্টিক্সকে বলা হচ্ছে নিউমেরিক্যাল স্টেটমেন্ট অফ ফ্যাক্টস। যে কোনো একটা ডিপার্টমেন্টের, মনে করো আমি এখানে সিএসসি ডিপার্টমেন্টের 191 ব্যাচের ডিসি ছাত্রদের কথা বলছি, যেটা আমি কাজে লাগাবো ইনকোয়ারি করার জন্য, রিলেশন ক্রিয়েট করার জন্য একটার সাথে আরেকটার। সো আমি যদি ভাইভাতে জিজ্ঞেস করি স্ট্যাটিস্টিক্স কি, তখন কি বলবা, স্ট্যাটিস্টিক্স হচ্ছে নিউমেরিক্যাল স্টেটমেন্ট কার, ফ্যাক্টের in any department of inquiry placed in relation to each other। অথবা একটু আগে যে কথাটা ম্যাডাম বললাম, আর.এইচ. ফিশার বলেছে স্ট্যাটিস্টিক্স হচ্ছে সায়েন্স অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের একটা ব্রাঞ্চ বা শাখা, যেটা কাজে লাগে কি, ডেটা অবজার্ভ করার জন্য, অবজারভেশনাল ডেটা অবজার্ভ করার কাজে লাগে। সো এই গেল আমাদের স্ট্যাটিস্টিক্স কাকে বলে। সো এই শীটটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের কাজ হবে একটু জাস্ট রিড করে নেওয়া, শুধু একটু পড়বে যে ম্যাডাম এখানে কি লিখেছে। তার মধ্যে তো আসবে না ম্যাম, কোশ্চেন আসবে বলতে ভাইবা জিজ্ঞেস করব, সো কোন ভাইবা জিজ্ঞেস করব যে এগুলো কঠিন না, দুই একবার যদি রিডিং করো তুমি নিজের মতো করে অ্যান্সার করতে পারবা ম্যাডামকে, কঠিন না, কমপ্লেক্স কিছু না। সো দেখো আরো এখানে কিছু জিনিস আছে, যেমন দেখো ইম্পর্টেন্স এন্ড স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স। আমরা কেন স্ট্যাটিস্টিক্স পড়ছি, তার গুরুত্ব এবং তার স্কোপ গুলো দেখো এখানে দেয়া আছে। স্ট্যাটিস্টিক্স প্ল্যানিং এ কাজে লাগে, একটু পড়ে নিবা, নিজের মতো করে বলবা ভাইবাতে। বিজনেসে কাজে লাগে, ইকোনমিক্সে কাজে লাগে। এখন লিমিটেশন আছে যে স্ট্যাটিস্টিক্স কি কি জায়গায় সীমাবদ্ধতা, যেমন স্ট্যাটিস্টিক্স কখনো আইসোলেটেড মেজারমেন্ট করতে পারে না, একদম আইসোলেটেড কোনো ভ্যালু সে দিতে পারে না। স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র ডিল করে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। আমি একটু পরে বলবো যে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার কি, একটু পর বোঝাবো। আবার স্ট্যাটিস্টিক্স মূলত এক্সাক্ট কোনো ল না, যেমন আমি আজকে বলছি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যদি আবহাওয়া অফিস বলে যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 0.8 মানে 80%, এখন সে কিন্তু এটা এক্সাক্ট না, বৃষ্টি কিন্তু নাও হতে পারে, 20% কিন্তু নেগেটিভ আছে। সো স্ট্যাটিস্টিক্স কখনো তোমাকে এক্সাক্ট ভ্যালু দিবে না। স্ট্যাটিস্টিক্স তোমাকে হচ্ছে একটা মানে আপাত ধারণা দেবে, অন্য যে ঘটনা ঘটেছে এসব ঘটনার সাপেক্ষে তোমাকে ধারণা দেবে, কিন্তু এক্সাক্ট ভ্যালু সে দিতে পারে না। এখন ভাইবাতে আমি জিজ্ঞেস করলাম যে স্ট্যাটিস্টিক্সের 3টা লিমিটেশন বলো বা একটা লিমিটেশন বলো, তখন 3টার মধ্যে যে কোনো একটা তুমি বললা। আর এখন যে জিনিসটা আমি পড়াবো সেই জিনিসটা হচ্ছে তোমার, আমি লিখবো।
তো এই স্ট্যাটিস্টিক্সটা জানার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে জানতে হবে, সেটা হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবল আমাদের জানতে হবে স্ট্যাটিস্টিক্স জানার জন্য। এখন ভেরিয়েবল কি, আমি যদি কাউকে জিজ্ঞেস করি ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে মেজারেবল কোয়ান্টিটি, যেটা আমরা মেজার করতে পারি। ম্যাম এটা চেঞ্জ হওয়ার হবে এরকম না? হ্যাঁ, চেঞ্জিং ক্যারেক্টার, মেজারেবল কোয়ান্টিটি। সো ভেরিয়েবলটা কি হচ্ছে? ভেরিয়েবল হচ্ছে মেজারেবল কোয়ান্টিটি, যেটা তুমি মেজার করতে পারবা, বা চলক, বাংলায় শিখে আসছো চলক। ভেরিয়েবল হচ্ছে মেজারেবল কোয়ান্টিটি। এখন এই ভেরিয়েবলটা মেইনলি তুমি দুই ভাগে ভাগ করতে পারবা, টু টাইপস। আর বেসিক্যালি টু টাইপস। ডিপেন্ডেন্ট, হ্যাঁ, না ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ভেরিয়েবল। সো এখানে ভেরিয়েবলটা টু টাইপস এর মধ্যে নাম্বার 1 টাইপস হবে কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কোয়ালিটেটিভ ভেরিয়েবল কি? হুইচ ডিফার করবে, এটা কোয়ালিটি দিয়ে। কি দিয়ে ডিফার করবে বাবা বলো? ডিফার উইথ কোয়ালিটি। কোয়ালিটি। এই কোয়ালিটেটিভ ভেরিয়েবল আমাদের ডিফার করে কোয়ালিটি দিয়ে। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল আমি যদি বলি যে রিলিজিয়ান, এটা কিন্তু একটা ভেরিয়েবল, কিন্তু এটা কি দিয়ে ডিফার করতে হবে? কোয়ালিটি দিয়ে। আমি কিন্তু এটা রিলিজিয়ানের কিন্তু কোনো পরিমাণ নাই, এটা তুমি কোয়ালিটি দিয়ে ডিফার করবা। যেমন এক এক ধর্ম এক এক কোয়ালিটি মেনটেন করে, এক এক স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাই না? আবার আমি যদি বলি অকুপেশন, এটা কি কোনো পরিমাণ আছে? নাই তো, এটাও কিন্তু কোয়ালিটি দিয়ে। বা আমি যদি বলি যে এডুকেশন, এটাও কিন্তু কোয়ালিটি, বাট এটা ভেরিয়েবল। এই টাইপের ইটিসি। তো আমি ভাইবাতে জিজ্ঞেস করতে পারি যে এগুলো সব শিটে লেখা আছে, বাট ম্যাডাম এখানে লিখে বুঝিয়ে দিচ্ছি যেন মনে থাকে। সো ভেরিয়েবল ওয়ান কাইন্ড পড়লাম কি কোয়ালিটেটিভ, যেটা ডিফার করে কোয়ালিটি দিয়ে। এক্সাম্পল কি কি দিলাম? রিলিজিয়ান, অকুপেশন, এডুকেশন। নাম্বার 2 আছে, বলো। কোয়ান্টিটিভ। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। আচ্ছা, যেহেতু এটা কোয়ান্টিটি, তার মানে ডিফার করবে কি দিয়ে? পরিমাণ দিয়ে। হুইচ পরিমাণের ম্যাডামের কথাগুলো মনে রাখলে ভাইবা দিতে সহজ হবে। ডিফার উইথ কোয়ান্টিটি। কোয়ান্টিটি। আচ্ছা, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এখন কি কি কোয়ান্টিটি? সবকিছুই তো কোয়ান্টিটি দিয়ে মেজার করতে পারি। এক্সাম্পল দাও। ওয়েট, চাল ডাল মাছ। ওয়েট, চাল ডাল মাছ মাংস তো ভেরিয়েবল না, ওয়েটটা ভেরিয়েবল। ওয়েট, হাইট, এজ, আরো অনেক আছে। এটা এখন দেখো, এই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আবার টু টাইপস। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কয় টাইপস? টু টাইপস। টু টাইপস। নাম্বার 1 এ কি পাবো? ডিসক্রিট ভেরিয়েবল। নাম শুনেছো? ডিসক্রিট, জি ম্যাম। ডিসক্রিট ভেরিয়েবল। ডিসক্রিট ভেরিয়েবল কেন এটা ডিসক্রিট ভেরিয়েবল? সো এটা কি করবে? কন্টেন্টস
ডিসক্রিট ভেরিয়েবল কি কন্টেইন করবে? কন্টেইনস অনলি ইন্টিগ্রাল ভ্যালু, ইন্টিগ্রাল ভ্যালুস। সো এই আমরা দেখলাম কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল যেটা শুধুমাত্র ইন্টিগ্রাল ভ্যালু। যেমন আমি যদি বলি এক্সাম্পল 1 2 3 4 হ্যাঁ, যেমন নাম্বার অফ পারসন ইন আ ফ্যামিলি, এটা কি কখনো ভগ্নাংশ হতে পারে? না, প্রাইম নাম্বার। কি বলতে পারি যে একজনের বাসায় 4.5 জন মানুষ আছে, 3.5 জন মানুষ আছে, বলতে পারি? না না, পূর্ণ সংখ্যা 3 জন 4 জন 2 জন এরকম। সো নাম্বার অফ Prime- পারসন ইন আ ফ্যামিলি, তো এগুলো কি সব পূর্ণ সংখ্যা। ডিসক্রিট ভেরিয়েবল কন্টেইন করবে শুধুমাত্র পূর্ণ সংখ্যা, সেখানে কোনো ভগ্নাংশ থাকবে না। তারপরে হচ্ছে আরেকটা আছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। কন্টিনিউয়াস ভেরিয়েবল তাহলে কি করবে? ভগ্নাংশ। কন্টেইনস ভ্যালুস odd number, values within a certain range. fraction value, certain range contains values within a certain range, একটা সার্টেন রেঞ্জের মধ্যে ভ্যালুকে সে কন্টেইন করবে। যেমন দেখো এক্সাম্পল কি হতে পারে? 3.33 যেমন age of students in 191 DC section, ক্লাস 191 DC সেকশনে স্টুডেন্টদের এজ, তাহলে সেটা আমি কিভাবে লিখতে পারবো? মনে করো যে একজনের সর্বনিম্ন বয়স হচ্ছে 20 বছর, আরেকজনের সর্বোচ্চ বয়স আছে 23 বছর, তাহলে সেটাকে আমি কিভাবে লিখতে পারি? 20 plus 23 divided by 2, নো নো নো, 20 থেকে 23, 20 থেকে 23, সেটা কিভাবে লিখতে পারি বাবা? 20 তারপর কি 21 22 এভাবে তো না 20 থেকে 23, ম্যাম 23 প্লাস 20 মানে 23 প্লাস 20 ডিভাইডেড বাই 2 এভাবে কেন হবে না? 20 less or equal age, yes ma'am, age 191 less than 23, less than 23, 23। তার মানে একজনের আর যদি আমি ইকুয়াল দেই তাহলে কি হবে? লেস অর ইকুয়াল, লেস অর কি ইকুয়াল। তার মানে আমি তোমাকে বলছি, মনে করো যে একজনের বয়স 20 বছর, আরেকজনের বয়স হতে পারে না 20 বছর 3 মাস, আরেকজনের বয়স হতে পারে 20 বছর 8 মাস, আরেকজনের বয়স হতে পারে 20 বছর 11 মাস, হতে পারে না? জি ম্যাম। এখন এই কন্টিনিউয়াস ভেরিয়েবলের 20 থেকে 23 এর মধ্যে সব ডেটা এখানে আছে, সমস্ত ভগ্নাংশ এখানে আছে। তার মানে 20, 20.1, 20.2, 20.3, আবার 22.99 সব ডেটা এখানে আছে। বুঝতে পেরেছো এটা কেন কন্টিনিউয়াস? জি ম্যাম। সার্টেন রেঞ্জ মানে 20 থেকে শুরু করে 23 পর্যন্ত সব আছে। এখন আমি যদি বলি যে তোমার বয়স 22 বছর, আরেকজন বলবে ম্যাডাম আমার বয়স তো 22 বছর 3 দিন, সেই 3 দিনও এর মধ্যে ইনক্লুড আছে। ম্যাম এটা পূর্ণ সংখ্যা হইতে পারে আবার ফ্র্যাকশন হইতে পারে। হ্যাঁ, এখানে পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ আছে, সব আছে। তার মানে এটা কন্টেইন করে ভ্যালুজ উইদিন আ সার্টেন রেঞ্জ, একটা নির্দিষ্ট সীমার মধ্যে সব ভ্যালুগুলো নির্দেশ করে, যা যত ভ্যালু আছে। ম্যাক্সিমাম। হ্যাঁ, এজন্য এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। এখন দেখো আমরা কিন্তু দুই ধরনের সামেশন শিখে আসছি ছোটবেলা। দেখো তো এক ধরনের সামেশন আছে এরকম, এই যে মনে আছে এরকম, মনে করো x এর মান আছে 0 থেকে 3, ঠিক আছে? তার মানে কি x এর মান এখানে 0 হবে, 1 হবে আর 3 হবে, আর কিন্তু কিছু হবে না, শুধু ইন্টিগ্রাল ভ্যালু। 0 হবে, 1 হবে আর 3 হবে, আর কিন্তু কিছু হবে না। এইজন্য ডিসক্রিট ভেরিয়েবলে আমরা এই সামেশন চিহ্নটা ব্যবহার করি।
আচ্ছা, তাহলে কন্টিনিউয়াসে আমরা কি করব? কন্টিনিউয়াসে আমরা ব্যবহার করি, মনে আছে, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কাজ করে কিন্তু শুধুমাত্র কন্টিনিউয়াস ভ্যালুর ক্ষেত্রে। এই যে ইন্টিগ্রেশন, এই যে তখন আমরা কিভাবে বের করব? এই যে লোয়ার লিমিট থাকবে 20, আপার লিমিট থাকবে কত? 23। তার মানে কি 20 থেকে 23 এর মধ্যে পৃথিবীতে যত সংখ্যা আছে সব সে যোগ করবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। তো এই কারণে কন্টিনিউয়াসে ব্যবহার করি আমরা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনও কিন্তু যোগফল, এটাও কিন্তু যোগফল, সামেশন। ইন্টিগ্রেশনও কিন্তু সামেশন। ইন্টিগ্রেশন ব্যবহার করি কিসের জন্য? এই যে কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য। আর এই ডিসক্রিটের জন্য ব্যবহার করি এই নরমাল সামেশন। মনে থাকবে? জি ম্যাম। পরবর্তীতে যখন আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন করাবো তখন কিন্তু আমাদের এই দুটো সামেশনের দরকার হবে। এটা ব্যবহার করব ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে, এটা ব্যবহার করব কন্টিনিউয়াসের জন্য। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইয়েস ম্যাম। জি ম্যাম। সো আমরা দেখলাম যে আমাদের এই যে ভেরিয়েবল, যেটা স্ট্যাটিস্টিক্সের ভাষায় ভেরিয়েবল হচ্ছে মেজারেবল কোয়ান্টিটি। মেইনলি দুই ধরনের হয়, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ আবার দুই ধরনের, ডিসক্রিট, কন্টিনিউয়াস। উদাহরণ সহ আমরা শিখে ফেললাম। এখন এটা হচ্ছে ম্যাডাম বুঝিয়ে দিলাম। এখন এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এটা একটু জাস্ট পড়ে নিবা। ম্যাডাম যা মুখে বলেছি তা এখানে আছে। তার আগে আরেকটা সংজ্ঞা এখানে আছে, পপুলেশন। পপুলেশন কিছুই না, সবগুলো উপাদানকে যখন একসাথে লিখি, যেমন এজ, আমার এখানে কয়জন? 34 জন। 34 জন ছাত্রের বয়স নিয়ে যদি আমি কাজ করি, এজ হচ্ছে আমার পপুলেশন। বুঝতে পেরেছো? জি ম্যাম। So এই যে variable is a measurable quantity which can vary from one person to another. সংজ্ঞা লেখা আছে, দেখো এক্সাম্পল দেয়া আছে। আবার দেখো এই যে ভেরিয়েবল মেইনলি টু টাইপ, কোয়ালিটেটিভ ভেরিয়েবল, দেখো উদাহরণ দেয়া আছে। তারপরে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, উদাহরণ দেয়া আছে। এই যে ডিসক্রিট, ম্যাডাম যা বলেছি মুখে তাই লেখা আছে বাবা, এগুলো আমার করা শীট, সহজ ল্যাঙ্গুয়েজে লেখা। কন্টিনিউয়াস ভেরিয়েবল। আর কনস্ট্যান্ট মানে তো কনস্ট্যান্ট, আনচেঞ্জেবল ডাটা, যেটা কোনো চেঞ্জ হবে না। যেমন আমি যদি বলি নাম্বার অফ হ্যান্ড, আমি চেঞ্জ করতে পারবো না। নাম্বার অফ লেগ, নাম্বার অফ আই, আমি চাইলেও পরিবর্তন করতে পারবো না। এখন আরেকটা জিনিস আছে, আমি ভাইবাতে জিজ্ঞেস করতে পারি যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কাকে মধ্যে পার্থক্য, দুইটা পার্থক্য বলো। এই যে চার্টে দেখো পার্থক্য আছে, একটু দেখে নিবা। ম্যাডামও তো বললাম কোয়ালিটেটিভ ভ্যারি করে কি দিয়ে? কোয়ালিটি দিয়ে। কোয়ান্টিটেটিভ ভ্যারি করে কি দিয়ে? কোয়ান্টিটি দিয়ে। কোয়ালিটেটিভকে মেজার করা যায় না নাম্বার দিয়ে, কিন্তু কোয়ান্টিটিকে মেজার করা যায়। দিলাম তো। আর কোয়ালিটেটিভ কি ভ্যালুস টেক করবে? ডিসক্রিট ভ্যালুস। আর এটা যেটা কোয়ান্টিটেটিভ, এটা ডিসক্রিটও হতে পারে, কন্টিনিউয়াসও হতে পারে। উদাহরণ দিবা, শেষ। মানে মুখে যা বললাম তাই পার্থক্য। পরে দেখো ডিসক্রিট এবং কন্টিনিউয়াসের পার্থক্য এখানে দেয়া আছে, যে এটা ইন্টিগ্রাল ভ্যালু নেয়, এটা ভ্যালু নেয় সার্টেন রেঞ্জে। এই যে দেখো এখানে বাবা দেয়া আছে, এই যে এটা ইন্টিগ্রাল ভ্যালু নেয়, এটা ভ্যালু নেয় সার্টেন রেঞ্জে, এটা ডিসক্রিট। আর এটা হচ্ছে আমি কন্টিনিউয়াস ভেরিয়েবল দিয়ে মেজার, কোয়ান্টিটি দিয়ে মেজার করতে পারি, এটা কাউন্টিং দিয়ে মেজার করতে পারি। এখানে এক্সাম্পল দেয়া আছে, এখানে এক্সাম্পল দেয়া আছে। এই তো সহজ জিনিস। জি ম্যাম। পারা যাবে, কঠিন কিছু না। জি ম্যাম পারা যাবে। এটা ভাইবার জন্য। আমি কিন্তু প্রত্যেক ক্লাসে বলে দিব যে ভাইবার জন্য কি পড়তে হবে। সো ভাইবার আগে হচ্ছে এগুলো শুনতে হবে যে ম্যাডাম কি পড়তে বলছে। আমি বলেই দিব যে এই জিনিসগুলো আমি ভাইবাতে জিজ্ঞেস করতে পারি। এখন আরেকটা জিনিস আজকে ক্লাসে আমি পড়াবো, সেটা হচ্ছে ডেটা। এটাই আজকে ক্লাসের আমার লাস্ট টপিক, ডেটা। এটা কিন্তু মোবাইলের ডেটা না বাবা, এটা স্ট্যাটিস্টিক্সের ডেটা। আমাদের সবার কাছে খুব পরিচিত একটা শব্দ না? এখন ডেটা ফুরিয়ে গেলে ক্লাস কেটে যায়। জি ম্যাম। সো ডেটা হচ্ছে নিউমেরিক্যাল এক্সপ্রেশন। স্ট্যাটিস্টিক্স মজার জিনিস, ক্লাস করো ভালো লাগবে, অন্য ম্যাথমেটিক্সের থেকে এটা ভালো লাগবে। ম্যাম নাম শুনেই তো মজা লাগতেছে, স্ট্যাটিস্টিক্স। কে বললো? জিনিয়া না? হ্যাঁ। জিনিয়া বড় হয়েছে। ছোট ছিল কবে? হ্যাঁ, আগের থেকে কথাবার্তা একটু ম্যাচিউরড হয়েছে জিনিয়া।
ম্যাম আমরা তো জানতাম আরো ছোট হয়েছে ম্যাম। তাই কে জানো, আস্তে আস্তে বুঝতে পারবো। সো ডেটা হচ্ছে নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ ইন্ডিভিজুয়াল এলিমেন্ট। যেমন একটু আগে তোমাদেরকে বললাম যে আমি এই 191 এর ডিসি সেকশনের ছাত্রদের বয়সের কথা বলছি, এজ হচ্ছে আমার পপুলেশন, আর প্রত্যেকের বয়স আলাদা আলাদা হচ্ছে এক একটা ডেটা। প্রত্যেকের বয়স আলাদা আলাদা কি এক একটা ডেটা। ডেটা are mainly two types. নাম্বার 1 হচ্ছে কি বলো, প্রাইমারি ডেটা। নাম্বার 2 তে আছে, এই তোমরা আমার কথা শুনতেছো? জি জি ম্যাম ম্যাম। চুপ করে থাকলে মনে হয় যেন কিছু সেকেন্ডারি শুনতেছো না। সেকেন্ডারি। সেকেন্ডারি ডেটা। এখন দেখো এই প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটা বলতে আমরা কি বুঝি। দেখো ম্যাডাম যদি একটা ক্রিয়েট করি, বক্স ক্রিয়েট করি, আচ্ছা আচ্ছা দেখো, সো আমরা যদি এক পাশে রাখি প্রাইমারি ডেটা, এখানে রাখলাম মনে করো প্রাইমারি ডেটা, আর এই পাশে রাখলাম সেকেন্ডারি। প্রাইমারি ডেটাটা কালেক্ট করা হবে অরিজিনাল ফিল্ড থেকে। কি হবে? কালেক্ট অরিজিনাল ফিল্ড। ফ্রম সোর্স থেকে ম্যাম। অরিজিনাল ফিল্ড অর সোর্স, যেটাই বলো। জি ম্যাম। আর সেকেন্ডারি ডেটা কালেক্ট ফ্রম some published primary data. প্রাইমারি ডেটা সরাসরি ফিল্ডে গিয়ে কালেক্ট করা হয়, আর সেকেন্ডারি ডেটা কালেক্ট করা হয় কি করে? কোনো একটা প্রয়োজনে, হ্যাঁ প্রাইমারি থেকে নেওয়া হয়। সো এটা কি হবে? প্রাইমারি ডেটা যেহেতু অরিজিনাল ফিল্ড থেকে কালেক্ট করা হবে, তার মানে এটা কি হবে? ভালো হবে না? চেঞ্জ হবে না। রিলায়েবল হবে। এন্ড এটা কি হবে? এক্সপেন্সিভ হবে। যেহেতু তুমি প্রাইমারি ফিল্ড থেকে কালেক্ট করতেছো, তোমাকে এখান থেকে লোকজনকে কাজে লাগাতে হবে। আর এটা যেহেতু প্রাইমারি ডেটা কালেক্ট করা হয়েছে কোনো এক সময়, সেখান থেকে নিয়ে তুমি অ্যানালাইসিস করতেছো, সো এটা এত বেশি রিলায়েবল হবে না। কারণ ফিল্ডের ডেটা তো চেঞ্জ হয় না? চেঞ্জ হয়, সো এটা নট রিলায়েবল এন্ড এক্সপেন্সিভও হবে না, এক্সপেন্সিভও হবে না। এখন প্রাইমারি ডেটা যেহেতু তুমি ফিল্ড থেকে কালেক্ট করবা, তার মানে আমার অবশ্যই ভালো ট্রেন পারসন লাগবে। ট্রেন্ড পারসন লাগবে, এটা নট নিডেড, দরকার নাই। সো আমি দেখলাম যে প্রাইমারি ডেটাটা আমি অরিজিনাল ফিল্ড থেকে কালেক্ট করব, এটা রিলায়েবল হবে, এটা এক্সপেন্সিভ হবে, ট্রেন পারসনের প্রয়োজন হবে। বাট সেকেন্ডারি ডেটাতে এসব কিছু প্রয়োজন হবে না। একটা দেওয়া যায় না, ডিপেন্ডেন্ট হবে। আর হ্যাঁ হ্যাঁ, এগুলো বলা যায়। একটা রেসপেক্টে তো আরো অনেক ল্যাঙ্গুয়েজই আমরা ইউজ করতে পারি। এখন দেখো সেই জিনিসটা এখানে লেখা আছে, দেখো কালেকশন অফ ডেটা, the numerical expression of individual elements of the population is called data. ডেটার দুইটা সোর্স থেকে পাবো আমরা, একটা প্রাইমারি সোর্স বা প্রাইমারি ডেটা, আর একটা সেকেন্ডারি সোর্স বা সেকেন্ডারি ডেটা। এই যে দেখো ম্যাডাম লিখে দিছি। সো দেখো প্রাইমারি ডেটার এখানে দেয়া আছে যে কোথা থেকে, দ্য ডাটা দ্যাট ইজ প্রাইমারিলি কালেক্টেড ফ্রম কি ডিরেক্ট ফিল্ড বা অরিজিনাল ফিল্ড, ইনভেস্টিগেশনের মাধ্যমে তুমি এটাকে করবা। আর সেকেন্ডারি ডেটা হচ্ছে কালেক্টেড ফ্রম সাম প্রাইমারি ডেটা বাই ভ্যারিয়াস এজেন্সি। বিভিন্ন এজেন্সিগুলো এসব, এই জন্য বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স কারেক্টলি তুমি পাও না। কেন পাও না জানো?
বিভিন্ন ধরনের এজেন্সি কোনো এক কালে একটা প্রাইমারি ডেটা কালেক্ট করছে, সেটার উপর নতুন নতুন করে শুধু মেথড অ্যাপ্লাই করে তোমাকে রেজাল্ট দেয়, এই জন্য আমরা রিলাই করতে পারি না। এখানে দেখো পার্থক্যটা দেয়া আছে, ম্যাডাম যেটা দিছি। ট্রেন পার্সন লাগবে লাগবে না, এটা এক্সপেন্সিভ হবে, টাইম কনজিউমিং হবে, এক্সপেন্সিভ হবে না, টাইম কনজিউমিং হবে না, এটা রিলায়েবল হবে, রিলায়েবল হবে না, এই আর কি। একটু দাও তো, একটু লাগবে কেজি। সো দেখো এই পর্যন্ত হচ্ছে আমি আজকে ক্লাস, প্রথম ক্লাস। পরের ক্লাসে আমি যেটা তোমাদের দেখাবো, এই পর্যন্ত কারো কিছু বলার আছে? বুঝতে পারো না এমন কিছু আছে? মনে মনে হচ্ছে অনলাইনে ক্লাস করতেছো মনে হচ্ছে? না ম্যাম। না ম্যাম। ম্যাম ওই যে আমাদের এটা সম্পর্কে হচ্ছে কি আমার একটুখানি ব্রিফ লাগতো, সেটা হচ্ছে আমরা কি হচ্ছে কি ওই যে আগে যে করতাম প্রচুরক মধ্যক এই টাইপের জিনিসগুলো কি আমরা বেসিক এগুলোও আছে, অনেক ডেটার জন্য আছে। তোমরা ছোটবেলা গড় মধ্যক প্রচুরক শিখে আসছো অল্প ডেটার জন্য, এখানে তুমি অনেক ডেটার জন্য শিখবা এবং আরো অনেক স্ট্যাটিস্টিক্যাল মেথড শিখবা যেগুলো আগে শিখে আসো নাই। আচ্ছা ঠিক আছে ম্যাম। একদম প্রাইমারি থেকে শুরু করেছি আমি, বুঝতে পারছি, একদম বেসিক থেকে শুরু করছি। সো নেক্সট ক্লাসে আমি যেটা পড়াবো তোমাদের সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তার সাথে সাথে এই যে শুরু করব মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, একটু আগে জিনিয়া যেটা বললো যে এই সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আমরা অনেক কিছু শিখবো, ছোটবেলা শিখে আসছো মিন, মিডিয়ান, মোড, আরো অনেক কিছু আছে, কোয়ার্টাইল, সব নেক্সট ক্লাসে শিখবো তা না, ডিসাইল, পার্সেন্টাইল, আরো অনেক কিছু আছে সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে। সো এটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন যদি তোমাদের আমি হচ্ছে ফার্দার তোমাদের কাছ থেকে অনেক কিছু শুনবো, কিন্তু আমি রেকর্ডিং অফ করে দেই, কারণ কথাবার্তা রেকর্ডিং যদি থাকে যখন তোমরা এই রেকর্ডিংটা শুনবা সেটা বোরিং লাগে। এই জন্য আমার ক্লাসে আমি ততটুকু রেকর্ডই তোমাদের দিব যে রেকর্ডটার মধ্যে শুধুমাত্র আমি পড়িয়েছি, আলাদা করে যে তোমরা তোমাদের সমস্যার কথা বলবা বা আলাদা করে আমি অন্য কোনো কিছু করব বলবো বা অন্য এক্সট্রা কিছু বুঝিয়ে দিব, সেটা রেকর্ডিং এ আমি দিব না, কারণ আমি নিজে রেকর্ডিং শুনে দেখেছি খারাপ লাগে। তার থেকে যতটুকু প্রয়োজন আছে ততটুকু থাকুক, ঠিক আছে? ওকে ম্যাম।